রচনা, আরবানা, রচনা বলবো না, এরপর থেকে বলবো আরবানা। মানে আরবানায় রচনার এত অহংকারের আগুনে আরবানাতেই আগুন লেগে গেছে। মানে একবার বুঝতে পারছেন রচনার অহংকারের আগুনটা কত বেশি, যে আরবানাতে আগুন ধরিয়ে দিয়েছে ভাই রে ভাই। তারপরে আরবানার লোক যে রচনাকে ওখানে রেখেছে এই বিশাল ব্যাপার। আরবানায় থাকতে গেলে যোগ্যতা লাগে। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমাদের ওই যোগ্যতা নেই আরবানা থাকার জন্য। কারণ আমরা আরবানা থাকার জন্য আমাদের যোগ্যতা নেই, আমাদের হাতে 4টে আইফোন নেই, আমাদের হাতে থেকে বেরিয়ে যাওয়া একটাও শো নেই। একটাই মাত্র শো আমার কাছে পড়ে আছে, দিদি নাম্বার 1, যেটাও ঠকচপে ভরা। মানে শাশুড়ি বৌমার জুটিগুলো আসলে বোঝা যায়। মানে আমি নিজে ব্যক্তিগতভাবে জানি যে শাশুড়ি বৌমার জুটির মধ্যে কতটা মিথ্যে কথা। বৌমা বলবে শাশুড়ি আমার প্রাণ, আর শাশুড়ি বলবে বৌমা আমার জান। আর কাটটা মানে জানের জান, পরাণের পরাণ। আর যেই ডিরেক্টর বলবে কাট, হয়ে গেল চুলোচুরি, তুমি কেন ওটা বলেছো, তুমি কেন সেটা বলেছো, তুমি কেন ওটা বলেছো। মানে এখানে শ্বশুর আর বরের কোনো ভূমিকা নেই, শুধু শাশুড়ি বৌমার সংসার, সেটাও ঢপচপে ভরা। মানে সেরম একটা শো নিয়ে রচনা বন্দ্যোপাধ্যায়কে চলতে হচ্ছিল। এখন রচনা বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ করে বিবেক জাগৃত হয়েছে, এত বিবেক জাগৃত হয়েছে যে তিনি বলছেন কোনো শিল্পই হয়নি। কিন্তু মনে করে দেখুন, 2000 খুব যদি ভুল না করি 2023 অথবা 24 সালে, আশা করছি 24 সালে সংসদ ভোটটা হয়েছিল। তো এই 2024 সালে যখন সংসদ ভোটটা হয়েছিল, মানে এর আগের যে সংসদ ভোটটা হয়েছিল, তিনি হুগলি থেকে দাঁড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে। এবং কার পরিবর্তে দাঁড়িয়েছিলেন, মানে কার এগেন্স্টে দাঁড়িয়েছিলেন, বিজেপি প্রার্থী, ভারতীয় জনতা পার্টির প্রার্থী লকেট চ্যাটার্জির এগেন্স্টে দাঁড়িয়েছিলেন। এবং তিনি তখন ওই হুগলিতে যেতে যেতে কালো ধোঁয়া আকাশে দেখতে পেতেন, বিশাল বিশাল কালো ধোঁয়া। তা বলছি, যদি কলকারখানা না হয় তাহলে ওই কালো ধোঁয়াগুলো কোথায় দেখতে পেতেন তখন? হ্যাঁ, আপনার জন্য কি কেউ বিড়ি ফুকে না গাঁজা ফুকে ওখানে ধোঁয়া ছাড়তো? অদ্ভুত মিথ্যেবাদী মাইরি তো আপনি, হেভি মিথ্যা কথা বলেন। মানে ওই কি বলে, দিদি নাম্বার 1-এ শো করতে করতে শিখে গেছেন না মিথ্যা কথা বলা? অদ্ভুত। তখন বাবা কি ভালো দই, কি ভালো দই, দই নেবেন দই, এরকম টক দই আমি কোনোদিনও খাইনি। পিন্টু কাকু দেখছে, থ্যাংক ইউ পিন্টু কাকু, একটু দেখে নাও এটা। হ্যাঁ, এরম দই আমি কোনোদিনও খাইনি, এত ভালো টক দই। আমি তো টক দইয়ের প্রেমে পড়ে যাচ্ছি। তো সেই প্রেমটা কোথায় গেল? টক দইয়ের লোকের পয়সায় ফ্রিতে টক দই খেলেন। মানে এত বড় কিপটা, ভাবতে পারছেন? এত বড় কিপটা আপনি। 75 লাখ টাকা করে এক একজন এমপি কে দেওয়া হয় তাদের ভোট পুরোটা করার জন্য। তো কত বড় আপনি কিপটা যে মানে সাধারণ মানুষের পয়সায় দই খাচ্ছেন, গরিব মানুষগুলোর পয়সায়, তারপর তাদের বিলটা দিচ্ছেন না। এত কিপটা আপনি। তারপরে আবার সাধারণ মানুষের ভোটগুলো নিয়ে 2 বছর খুব একটু ভালো সেজে থাকলেন, মমতা ব্যানার্জিকে দিয়ে রুটি বেলালেন। তখনই বুঝেছিলাম কোথাও একটা ঘাপলা আছে, আপনি তৃণমূলে ঢুকছেন। যাই হোক, মমতা ব্যানার্জিও ভোলাবেলা মানুষ বুঝতে পারেনি আপনাদের মতো কতগুলো চোর, মিথ্যাবাদী, স্বার্থপর, লোভী, আরো অনেক কিছু আছে যেগুলো বলতে পারছি না এখন ভদ্রতার খাতিরে। তো আপনাদের নিয়েছিল। এবারে যেই 4ঠা মের পর সরকারটা পাল্টে গেল, আপনার সুরও পাল্টে গেল। আর বানায় থাকতে হলে একটা স্টেটাস লাগে, একটা যোগ্যতা লাগে। বলছে আপনাদের না ওই যোগ্যতার প্রয়োজন নেই, ওই চুরি করা টাকা আর বানায় থেকে আমাদের কোনো লাভ নেই। আপনি আর বানায় থাকুন আর আর বানাতে আগুন লাগান। কোন দিন দেখবো আর বানান বাকি ফ্ল্যাটের লোকজন আপনাকে ঘাট ডাকা দিয়ে বার করে দিয়েছে, অপয়া মাল। যাই হোক, এটা গেল। এবারে এই ট্যাক্সের পয়সায় এনসিপিআই এর 20 জন সাংসদ, ও আরেকটা 20 জন সাংসদের মধ্যে আরেকজনের নাম মনে পড়েছে, বাই 1 গেট 1 ফ্রি। বুঝতে পারছেন কার কথা বলছি? সুদীপ বন্দ্যোপাধ্যায়। ওটাও কিন্তু সিংহে বাছুরের দলে যোগ দিয়েছে। মানে ভাবুন বয়সটা, মানে স্বর্গে তো যেতেই পারবে না, ওটা তো ছেড়েই দিন। মানে মরার বয়স হয়ে গেল, এখন মমতা ব্যানার্জিকে খিস্তি করে বেড়াচ্ছে।
আরে তোকে দাঁড় করালো কে? তোকে নেতা বানালো কে? মমতা ব্যানার্জি তো। ছেড়ে দে, তোকে নেতা বানায়নি, তুই আগে থেকেই নেতা ছিলিস, বিশাল বড় নেতা ছিলিস। আরে তুই যে জেলে গেছিলিস, তাপস ফল গেছিল নারদা না সারদা কাণ্ডে, তোকে ছাড়িয়ে আনলো কে? মমতা ব্যানার্জি তো। লজ্জা করে না? বলি হ্যাঁ গা, তোদের মধ্যে গিয়ে একটু লজ্জা নাই? হ্যাগার পর অন্য একটা কথা ছিল, সেটা আমি বাদ দিয়ে এই লজ্জা নাই কথাটা বললাম। কেন আমি তো আবার অগ্নিমিত্রা পালের মতো মূত্র বিসর্জনের জায়গায় পেচ্ছাপ বলতে পারবো না, ছোট লোকের মতো। মূত্র ত্যাগ, মূত্র বিসর্জন, তার মানে একটা কথা মনে আছে। আরেকটা সলিউশন আমি আপনাদের লাইভে দিয়ে দিচ্ছি। একটা সলিউশনটা তো আমি দিয়েছি আমার ভিডিওতে, যে এই ভিডিওটা গতকাল মানে একদিন বাদে পোস্ট হবে। আরেকটা সলিউশন আমি লাইভে দিয়ে দিচ্ছি, একদম লাইভের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনার বাড়ি থেকে ওষুধ খেয়ে বেরোবেন। আমি যখন ছোটবেলায় স্কুলে যেতাম, স্টেশনের ধারে একটা ওষুধ বিক্রি হতো, তারা এরম ভাবে বলতো, অতিরিক্ত প্রস্রাব আটকে না রাখতে পারার ফলে আপনি বিছানায় প্রস্রাব করে ফেলছেন, তার জন্য 10 টাকার বিমলের ওষুধ খান। বিমলের ওষুধ খেলে আপনার প্রস্রাব আটকে থাকবে। আপনি যেখানে সেখানে প্রস্রাব বিসর্জন করবেন না। বলছি ওই 10 টাকার একটা ফাইল কিনে নেবেন, দেখবেন বাসে উঠলে, কলকাতার বাসগুলোতে উঠলে দেখা যায় দাঁত হাজা চুলকানি। এই সমস্ত কিছুর জন্য সেরিকল মল এরকম একটা কিনে নেবেন। ওই ওষুধটা বাড়ি থেকে খেয়ে বেরোবেন। খেয়ে বেরোলে কি হবে? আপনাদের আর প্রস্রাব পাবে না, রাস্তায় পেচ্ছাপ করতে হবে। ও ও আমি তো ভুলে গেছিলাম, মাইরে আমি কি করে ভুলে গেলাম এটা? পিন্টু বাবু, তুমি যদি দেখার মতো দেখো, আমি ভুলে কি করে গেলাম। মাঝখানে তো অগ্নিমিত্রা পাল বড় করে বললো, দেখুন মহিলাদের জন্য ফ্রিতে বাসের টিকিট। আমি বুঝতে পারি না এই অগ্নিমিত্রা পালের হয়েছেটা কি। ম্যাডাম আপনার ফিউজ কেটে গেছে, আপনি বাড়ি যান, রেস্ট নিন, আপনি কাউন্সিলিং করেন। আরে আপনি একটা কথা বলুন তো, আপনি একটা কথা বলুন। আপনি বাড়িতে কথা বলতে পারেন? মানে মানুষ কথা মানে আপনার মানে আপনি মানুষের সাথে কথা বলতে পারেন না মনে হয়। মানে পারেন না বলে আপনার ফ্রাস্ট্রেশন যেটা আছে, আপনার ডিপ্রেশন যেটা আছে, আপনি প্রেসের সামনে এসে বলে দেন। আপনারা কি বলে দেন? 1 তারিখ থেকে, এবং আপনার মুখ্যমন্ত্রী মানে সরি আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় ভুলে যাই শুভেন্দু অধিকারী, আসলে একটা স্ট্যাটাস বিলং করি তো আমি ভুলে যাই বারবার। যাই হোক, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। ব্যাপারটা হচ্ছে যে আমরা আবার একটু পছন্দ করি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, এই রাজ্যের মুখ্যমন্ত্রী, এরা শুনতে পছন্দ করতাম। বিশ্বাস করুন, সে সিপিএম এর জামানায় কি করেছে আমি জানি না, মানে সে কতটা ভালো মুখ্যমন্ত্রী ছিল আমি জানি না, বাট মুখ্যমন্ত্রীর সাথে জ্যোতি বসু, তারপর একজন কি ছিল বুদ্ধবাবু, এই টার্মগুলো যায়। এবং আরো একটা ভালো টার্ম যায়, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে নিজে কংগ্রেস থেকে সরে এসে দল গঠন করেছে, সেই দলকে ক্ষমতায় এনেছে। এবং আপনাদের মতো যে যেগুলো ছেড়ে গেছেন চোর চাপাটিগুলো, খালি চুরি করতেন, ছাট মাল, মানে ওই দেখবেন বেগুন কিনলে কানা বেগুন দেখেছেন কোনোদিনও? মমতা ব্যানার্জি রান্না করতে করতে ওরকম না কানা বেগুন জানলা দিয়ে ফেলতো, মানে সবজিগুলো, পচা সবজি মালগুলো, আর বিজেপি এরকম টপ টপ করে ধরতো, এরকম ভাবে ধরতো, খারাপ ভাবে নেবেন না হাতটা, এরকম ভাবে ধরতো জিনিসটা, মানে ওই মালগুলোকে। সো একটা কথা বললো, কিছু মনে করবেন না তো? আমাদের যে বর্তমান মুখ্যমন্ত্রী না, তাকেও মমতা ব্যানার্জি ছাটমাল হিসেবে ঘোষিত করেছিল। ঘোষণা করার ফলে তিনি বিজেপিতে যান। আর কিছু বলবো না, আমি কিছু মনে করবেন না। হ্যাঁ, দেখ চশমাটা পরে নিই। দেখ, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। বাট আমাদের মুখ্যমন্ত্রীর সাথে কিন্তু এই যে এনসিপিআই এর 20 জন সাংসদ মিটিং করেছেন, এবং প্রধানমন্ত্রীর সাথেও কিন্তু মিটিং করেছেন, এবং তার একটা নৈশ ভোজ চলেছে। নৈশ ভোজে কি ছিল জানেন? ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, মাছের কালিয়া, চিংড়ি মাছ, চিকেন কষা, মাটন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, পায়েস, আবার 4 রকমের মিষ্টি, এবং এরকম আরো অনেক কিছু।
এবং সেটা কার টাকায় গিলেছে? পেট ভরে যে গিলে এসেছে এনসিপি আর 20 জন সাংসদ, কার টাকায় গিলেছে? আমাদের ট্যাক্সের টাকায় গিলেছে। অদ্ভুত। তারপরেও লজ্জা করে না। আর ঋতব্রত নব্য তৃণমূল তো ঝাঁটার বাড়ি অলরেডি সুপ্রিম কোর্ট থেকে খেয়ে গেছে। যেই ঝাঁটার বাড়িটাকে সিপিএম থেকে ঋতব্রত খেয়েছিল, সেই ঝাঁটার বাড়িটাই আবার ফিরিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট নব্য তৃণমূলকে। তারপরেও তো সবার মুখগুলো শুকিয়ে কিশমিশ হয়ে গেছে। আর বাকি রয়েছে কে? আর বাকি আরেকজন আছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী। তাকে নিয়ে আমি কোনো রকম কটাক্ষ করবো না, কিন্তু সে কিভাবে ভিকটিম কার্ডটা খেললো বা খেলতে চাইছে, এই যে যন্তর মন্ত্রে যা ঘটেছে সেটা নিয়ে, সেটা অবশ্যই জানাবো আপনাদের। সেটা কালকে লাইভে জানাচ্ছি। আজকে অনেক হাঁপিয়ে গেছে, বিশ্বাস করুন। মানে যেই মুহূর্তে শুনেছি আমাদের দেশের মানুষের, আমাদের দেশের মেয়েরা সূর্যে গেছেন প্রধানমন্ত্রীর হাত ধরে, আমি সেই মুহূর্তে আমার দেহত্যাগ করার পণ নিয়েছিলাম। কিন্তু তারপর ভাবলাম যে না, এদের গোষ্ঠীর মাথার পিন্ডি চটকে না দিলে তো হবে না, তারপরেই দেহত্যাগটা করবো। যাই হোক, আজ আসি, একটু আমিও রেস্ট নিই। আমি নতুন টি শার্ট পরে এসেছিলাম যে আমি যে সূর্যে গেছে তার সাথে সেলফি তুলবো বলে, তাহলে একটা ছবি বাঁধিয়ে পুজো করবো যে রূপাং দেহি, জয়ং দেহি, যশ দেহি, বিষ দেহি। বাট হলো না, পারলাম না, সেলফি তুলতে পারলাম না, কারণ সরকার এখন ঠিকানা প্রকাশ করেনি। আমি সরকারকে অনুরোধ করছি, আপনি দয়া করে ঠিকানা প্রকাশ করুন, কারণ অগ্নিমিত্রা পালের ফিউজ উড়ে গেছে। আর না হলে অগ্নিমিত্রা পালকে দয়া করে বলুন কিছুদিনের জন্য মুখ বন্ধ রাখতে। আপনাদের দলের ভালোর জন্যই বলছি। পশ্চিমবাংলার মানুষের কথা জীবনে ভাবেননি, ভাবতেও হবে না, ছেড়ে দিন। ওরা এরকম পাগলের প্রলাপ শুনতে শুনতে অভ্যস্ত। বাট দলের জন্য বলছি, চুপ করতে বলুন। আর যদি দলের শীর্ষ নেতৃত্বে এইসব কথাবার্তা বলার জন্য বলে, আগের দিন রাত্রে একটা স্ক্রিপ্ট লিখে দেয়, মানে যেভাবে প্রধানমন্ত্রী বলে টেলিপ্রম্পটে, সেটা আবার প্রধানমন্ত্রীর চশমায় ধরা পড়ে। হয় না, শিক্ষিত হতে হয়, শিক্ষিত হতে হয়। এবার দেখুন, সিপিএম কি চুরি করেনি? করেছে। তৃণমূলে চুরি করেছে, কিন্তু তৃণমূলের এই যে চোরগুলো, এগুলো হচ্ছে অশিক্ষিত চোর। কিন্তু সিপিএম এ যারা চুরি করেছে তারা সিস্টেমেটিক ওয়েতে চুরি করেছে, তাই তাদের চুরিগুলো এখনো পর্যন্ত ধরা পড়েনি। সিপিএমও চুরি করেছে। যে লঙ্কায় যাবে সেই রাবণ হবে, এটা সত্যি কথা। তো এই যে চুরিটা করেছে, সিপিএম কিন্তু শিক্ষিত চোর ছিল, সেই জন্য ধরা পড়েনি। সেই জন্যই বলছি, টেলিপ্রম্পটে বলুন আর যাতেই বলুন, শিক্ষিত হতে হয়। চশমাটা খুলে বলতে পারতেন, অবশ্য আপনার তো আবার চশমার দাম অনেক। বাট যাই হোক, কালকে দেখা যাবে। কিন্তু এই যে অগ্নিমিত্রা পালকে রাত্রেবেলা একটা স্ক্রিপ্ট লিখে পাঠান, অগ্নিমিত্রা পাল সকালবেলা উঠে ঘাম মুছতে মুছতে সেটা মুখস্থ করে বলে দেন, আবার রাত্রেবেলা বলে এই তুমি কেন এটা বললে, বসুন তো। আপনি যত ভুলভাল বলেন, একটা কথা বলতে বলেন আর একটা কথা, আবার পরের দিন ঠিকঠাক হয় না, বাবা এটা বলা যাবে না, অন্যটা বলতে হবে, আবার সেটা বলার পরেও কেস খায়। যাই হোক, আমি আপাতত দেহত্যাগ করছি না, তার কারণ এরা অনেকদিন আছে এবং এদের পাগলের প্রলাপের ফলে আমারও এদের একটু চটকানো দরকার, মানে এদের বক্তব্যগুলোকে একটু চটকানো দরকার। সোনারা, আমি এত তাড়াতাড়ি দেহত্যাগ করছি না। ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য, এত আশীর্বাদ করার জন্য।